আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে আসার আলো দেখছে বিএনপি, মির্জা ফখরুল। রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময় ফুরোচ্ছে রোববার। বিগত 3টি নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। হল ত্যাগ না করার সিদ্ধান্ত ঢামেক শিক্ষার্থীদের। বাংলাদেশের জন্য $50 কোটি ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের। সংকটে পড়তে পারে জ্বালানির সরবরাহ, মজুদ আছে 45 দিনের। বিস্ফোরক ও অস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগের 4 কর্মী গ্রেফতার। বরগুনায় বাস চাপায় বাবা মেয়ে সহ 3 জনের প্রাণহানি। বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, 1 জনের মৃত্যু। ইসরায়েল ইরান সংঘাত, মোদির মৌনতাকে কাপুরুষোচিত বললেন সোনিয়া গান্ধী। ইরানে গুন্ডামি করছে ইসরায়েল, এরদোয়ান। এবং পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল করবে না ভারত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। যুক্তরাজ্য সফরে গত 12 জুন তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিয়েছেন। এই পুরস্কার নিতে যাওয়ার আগে বিবিসির সাংবাদিক রজনী বৈদ্যনাথন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাক্ষাৎকার নেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রথমত আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বৈঠকের পর নির্বাচন নিয়ে বিএনপি আশার আলো দেখছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আশা রাখছি সামনের বছরের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে। বিএনপির মহাসচিব বলেন, গত 10 মাসে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে তাতে আমরা একটু সন্দিহান হয়ে পড়েছিলাম যে শেষ পর্যন্ত কি দাঁড়াবে। আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি, আশ্বস্ত হয়েছে যখন আমরা দেখলাম এই আন্দোলনের প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস একটা সভা করলেন। সভায় তারা কতগুলো বিষয় একমত হলেন, এটা নিঃসন্দেহে আমাদের সকলের কাছে আশা সামনে এনে দিয়েছে। আশা রাখছি সামনের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, এর মধ্য দিয়ে আমাদের আশাগুলো পূরণের সুযোগ হবে। জাতীয় সংসদের আসন্ন নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করার সময় শেষ হচ্ছে রোববার। গত বৃহস্পতিবার পর্যন্ত নিবন্ধনের জন্য ইসিতে 70টির বেশি আবেদন জমা পড়েছে। জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু নতুন দলের শেষ দিন আবেদন করার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আবেদনের সময় আর বাড়ানো হবে কিনা তা জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ বলেন, এই সময় হয়তো আর বাড়ানো হবে না। দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিগত 3টি জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। রোববার সকালে শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এর আগে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের ঘোষণার পরও কলেজ ত্যাগ কিংবা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসেননি শিক্ষার্থীরা।
তারা ঘোষণা দিয়েছেন কলেজ প্রশাসনের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে কর্মসূচি চালিয়ে যাবেন এবং হল ত্যাগ করবেন না। শনিবার ঢামেক কর্তৃপক্ষের অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা এসব তথ্য জানান। এর আগে সকাল থেকে 5 দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও মিছিল করেন শিক্ষার্থীরা। এরপর বিকেলে কলেজ প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে 22 জুন দুপুর 12টার মধ্যে সব ছাত্রছাত্রীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। নতুন করে বাংলাদেশের জন্য 50 কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। প্রতি ডলার 122 টাকা 37 পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ 6118 কোটি টাকা। এই ঋণের মূল উদ্দেশ্য সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং আর্থিক খাতে স্থিতিশীলতা বৃদ্ধি করা। শনিবার বিশ্ব ব্যাংকের ঢাকা অফিস এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, সরকারের শাসন ব্যবস্থা শক্তিশালীকরণ ও প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা উন্নয়নে এই ঋণ সহায়তা করবে। সরকারি ও আর্থিক খাতের সংস্কারকে সমর্থন করবে এই ঋণ, যা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। এই সংস্কারগুলো দেশের ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য উন্নত পরিষেবার ভিত্তিও স্থাপন করবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে মোট 14 লাখ টন জ্বালানি তেল মজুদের সক্ষমতা রয়েছে। এই মজুদ দিয়ে সর্বোচ্চ 45 দিন পর্যন্ত দেশের চাহিদা পূরণ করা সম্ভব। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলেও এর সুফল দেশের মানুষ তৎক্ষণাৎ পায় না। একই সঙ্গে সরবরাহ ট্রেনের সামান্য বিঘ্ন ঘটলেও বাজারে অস্থিরতা দেখা দেয়। বর্তমানে দেশে করে 45 দিনের জন্য প্রায় 14 লাখ টন জ্বালানি তেলের মজুদ রয়েছে। ইস্টার্ন রিফাইনারিতে প্রতি বছর করে 15 লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন সম্ভব। সৌদি আরব ও আবুধাবি থেকে বছরে গড়ে 6 থেকে 7 লাখ টন করে ক্রুড অয়েল আমদানি করা হয়। 14টি জাহাজে করে বছরে মোট প্রায় 14 লাখ টন অপরিশোধিত তেল আসে বাংলাদেশে। রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগের 4 কর্মীকে বিস্ফোরক ও দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ শুক্কুর, মোহাম্মদ জিহাদ, রাহিম ও সুমন। শুক্রবার বিকেলে মিরপুর 2 প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশে ডিসি রোড থেকে গ্রেফতার করা হয় তাদের। মিরপুর থানা সূত্র জানায়, গতকাল শুক্রবার গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত একটি মিছিলে নাশকতা ও দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী অর্থের বিনিময়ে বস্তি এলাকা থেকে লোকজন সংগ্রহ করে মিরপুর 2 প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আশপাশ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি টিম দ্রুত সেখানে পৌঁছায়। এ সময় তাদের কাছ থেকে 2টি তাজা ককটেল, একটি লোহার চাপাতি, 2টি চাকু, একটি লোহার দা, একটি স্টিলের পাইপ, একটি মোটরসাইকেলের চেইন এবং একটি চেইন স্পোকেট উদ্ধার করা হয়। চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার সময় বরগুনার আমতলীতে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো 3 জন। শনিবার দুপুরে আমতলী পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মৌলভী আজিজুল হক, তার মেয়ে মোসাদ্দেকা বেগম এবং মোসাদ্দেকার দাদি শাশুড়ি খালেদা বেগম। গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 352 জন। চলতি বছর এখন পর্যন্ত এটি একদিনই সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এছাড়া গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 1 জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় 1 জনের মৃত্যু নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে 31 জনের প্রাণহানি হয়েছে। আর আক্রান্ত হয়েছেন 7429 জন। মারা যাওয়াদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। ইরান ও ইসরায়েল সংঘাত নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তির বার্তা ছাড়া কারো পক্ষ নিয়ে কোনো রকম বার্তা দেননি। কিন্তু কেন্দ্রের এই মৌন অবস্থানকে নীতিবিরুদ্ধ এবং কাপুরুষোচিত বলে তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী। ইরানের পক্ষ নিয়ে সোনিয়া গান্ধী বলেছেন, ইসরায়েল ইরানের সাধারণ জনগণের উপর যে হামলা চালাচ্ছে সেটা একতরফা ও আইন বিরুদ্ধ। ভারত সরকারের উচিত এ নিয়ে নীরবতা ভঙ্গ করা। মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহে সরকার নীরব থাকলেও কংগ্রেস যে ইরানের পক্ষে সেটা স্পষ্ট করে দিয়েছেন কংগ্রেস নেত্রী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়িয়ে তোলার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। শনিবার ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থার 51তম অধিবেশনে দেয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন। খবর টিআর গ্লোবাল। ইসরায়েল এখন কেবল দখলদার নয়, বরং পুরো অঞ্চলে যুদ্ধ ছড়ানোর নীল নকশা নিয়ে এগোচ্ছে উল্লেখ করে এরদোয়ান স্পষ্ট ভাষায় বলেন, ইরানে ইসরায়েল যা করছে তা পুরোপুরি গুন্ডামি। তার মতে এই আগ্রাসন কোনো সামরিক কৌশল নয়, বরং
রাষ্ট্রীয় সন্ত্রাসের উদাহরণ। এরদোয়ান বলেন, নেতানিয়াহুর সরকার আঞ্চলিক শান্তির সবচেয়ে বড় বাধা। তারা হাসপাতাল, মসজিদ, গির্জা, স্কুল সহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যেখানে শিশু ও নারী সহ নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। পাকিস্তানের সঙ্গে 1960 সালের সিন্ধু পানি চুক্তি কখনোই আর পুনর্বহাল করবে না ভারত। এছাড়া পাকিস্তানে প্রবাহিত পানিকে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত এই চুক্তি স্থগিত করে। এই চুক্তির অধীনে পাকিস্তানের 80% কৃষি জমির পানি সরবরাহ হয়, যা ভারত থেকে উৎপন্ন 3টি নদীর মাধ্যমে প্রবাহিত হয়। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।